ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের উত্তরের এক জেলা আমাদের এই কুড়িগ্রাম জেলায় আমাদের বোন ফেলানীর লাশকে চোখের সামনে রেখে আজকে আমরা মার্চ ফর ফেলানীতে এসেছি। আজকে আমাদের এই প্রোগ্রামটিকে সামনে রেখে যত ধরনের উত্তপ্ত বক্তব্য দেয়া যায় আমরা অলরেডি সেই বক্তব্যগুলো শুনেছি। এবার আমরা একটু অন্য বিষয় নিয়ে ঘরোয়া পরিবেশে বাড়ির মতো একটু আলোচনা করতে চাই, কারণ আমরা মনে করি আগামী বাংলাদেশ গড়ায় প্রাথমিকভাবে যে জগদ্দল পাথর সরানোর কথা ছিল, সরানো প্রয়োজন ছিল, সেটি তরুণ সমাজ সামনে থেকে নেতৃত্ব দিয়ে সরিয়েছে। কিন্তু এই সরানোই শেষ না, এটা কেবলমাত্র নতুন আরেকটা যুদ্ধের শুরু। এই যে এত বড় একটা জগদ্দল পাথর সরানো হলো, এরপরে তাদের যে ডালপালা, এগুলোর বিরুদ্ধে এই প্রত্যন্ত গ্রাম থেকে যদি একটি আন্দোলন না ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে, তাহলে ওই ডালপালাগুলো একত্রিত হয়ে আবার মাথা গজাবে। এই জন্য এখানে যারা রয়েছেন আমার বাবার বয়সী, দাদার বয়সী, তাদেরকে এই বিষয়গুলো এখন ধীরে ধীরে বুঝতে হবে। আমরা বিশ্বাস করি বিগত 16 বছরে তারা এই বিষয়গুলো ঠিক মতো অনুধাবন করতে পারেনি বলেই তাদের দায়িত্বটা তাদের সন্তানদেরকে নিতে হয়েছে, এবং তাদের সন্তানরা সামনে থেকে সেই দায়িত্ব নিয়ে এটাকে প্রাথমিকভাবে সফল করেছে। আজকে আমাদের উপস্থাপক বলেছেন আমাদের বোন ফেলানীর গর্বিত পিতা। আমি সরাসরি দ্বিমত প্রকাশ করছি। তিনি হচ্ছেন এই বাংলাদেশের যত পিতা রয়েছেন তাদের মধ্যে সবচেয়ে হতভাগা পিতা। কারণ ওই ভারতের বিএসএফ যখন অন্যায় ভাবে তার মেয়ের লাশ ওই কাঁটাতারে ঝুলিয়ে রাখে, তখন এই দেশের সরকার, এই রাষ্ট্র তার বিরুদ্ধে বিন্দু মাত্র কিছু করতে পারেনি। লাশ ঝুলিয়ে রাখার পূর্বের ব্যবস্থা তো গ্রহণ করতেই পারেনি, ঝুলানোর পরে বিচারিক যে প্রক্রিয়া সেটিও সম্পন্ন করতে পারেনি। এটা থেকে বোঝা যায় একটা সরকার, নাম আওয়ামী লীগ সরকার, একটা দল নাম বাংলাদেশ আওয়ামী লীগ, তার মাথায় একজন ব্যক্তি নাম শেখ হাসিনা কতটা কুক্ষিগত এবং জিম্মি হয়েছিল, কতটা পুতুল হয়েছিল, যেই পুতুলকে বাংলাদেশের বাইরে থেকে ভারত কিংবা ভারতের একটি সরকার, একটি দল পরিচালিত করত। এতটাই পুতুল যে একটা খুনের পর্যন্ত বিচার করতে পারে না। এখানে হয়তো যেই বিএসএফ অন্যায় ভাবে এই কাজটি করেছে সেই বিএসএফ এর এক বা একাধিক সদস্যের বিচার হতো, কিন্তু একটা সরকারের সেটা পর্যন্ত করার ক্ষমতা ছিল না। শেখ হাসিনা তার ক্ষমতা খাটিয়েছে এই বাংলাদেশের নিরীহ মানুষের উপরে, কিন্তু ওই শেখ হাসিনা কাঁটাতারের ওপারে ভারতের মোদির পায়ের তলায় গিয়ে বসে থাকতো। ঠিক এ কারণে ওই খুনি হাসিনা শুধু তার ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারের উপরে আমার ভাই বোনকে নির্মম ভাবে হত্যা করেছে। এই খুনি হাসিনা বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। এই খুনি হাসিনা বাংলাদেশ পুলিশের মতো একটি প্রতিষ্ঠানকে তার ক্ষমতার অপব্যবহারের একটা টুল বানিয়েছে। এই খুনি হাসিনা বিডিআর এর মতো একটা সমৃদ্ধশালী প্রতিষ্ঠানকে বিএসএফ এর অনুগত বিজিবি বানিয়ে রেখেছে। এই খুনি হাসিনা বাংলাদেশের প্রত্যেকটি সরকারি অফিসে বাংলাদেশের জনগণকে, এই সরকারি অফিসগুলোর কর্মকর্তা কর্মচারীদের কাছে এতদিন জিম্মি করে রেখেছে। আপনারা যে কোনো সরকারি অফিসে যান, সেটা হোক আপনার ভূমি অফিস, হোক
হয়েছে হয়েছে কিনা এই উত্তর আপনাদেরকে দিতে হবে। এই খুনি হাসিনা তার সকল ক্ষমতা বাংলাদেশের নিরীহ মানুষের উপরে খাটিয়েছে। এই খুনি হাসিনা তার ক্ষমতার বলে এই দেশের উত্তরবঙ্গের মানুষের উপরে বছরের পর বছর ধরে বৈষম্য করেছে। আমার এই যে খুনি হাসিনা প্রিয় বন্ধু, যেই বন্ধুর স্পর্শ তলে ছায়া তলে, যেই বন্ধুর চাদরের নিচে এখনো এই খুনি হাসিনা গিয়ে আছে, এই খুনি হাসিনার বন্ধুরা যখন তাদের প্রয়োজন হয় বর্ষাকালে তারা পানি ছেড়ে দিয়ে কুড়িগ্রামকে ডুবিয়ে ফেলে। আবার এই খুনি হাসিনার বন্ধুরা যখন গরমে শীতে আমাদের পানি দরকার ওরা পানি আবার আটকে দেয়। এই খুনি হাসিনা কয়েকটা বিল্ডিং আর অবকাঠামো করেছে, সেগুলো দিয়ে উন্নয়নের মূলা ঝুলাতে ঝুলাতে মূলার রস বের হয়ে গিয়েছে। এই খুনি হাসিনার এখন দেখা যাচ্ছে শুধু বিল্ডিং আছে, বিল্ডিং এর ভিতরে কোনো মালপত্র নাই। বড় বড় আইটি ফ্যাক্টরি আছে, আইটি পার্ক আছে, ভিতরে কোনো কম্পিউটার কাজ করে না। কম্পিউটার যদি থাকে তার ভিতরে কম্পিউটার চালানোর মতো কোনো লোক নাই, কারণ সেখানে কোনো যোগ্য লোককে নিয়োগ দেওয়া হয়নি। নিয়োগ দেওয়া হয়েছে তার মামা, খালা, চাচা, শ্বশুরের শ্বশুর, শ্বশুরের দুলা ভাইয়ের শালা, এইরকম লোকগুলাকে। এই যে এতদিন ধরে একটা শেখ তন্ত্র কায়েম করে রেখেছিল, গোপাল তন্ত্র কায়েম করে রেখেছিল, এর সবচেয়ে বড় ভুক্তভোগী আমাদের এই উত্তরবঙ্গের মানুষ, এই কুড়িগ্রামের মানুষ। এই তিস্তা মহাপরিকল্পনা এটা চায় না, তাদের জায়গা থেকে বললো তারা করবে, কিন্তু যখনই তার প্রিয় ভারত তার মাথায় হাত বুলিয়ে দিল, সে চায়নার কথা ভুলে গেল, সে ভারতকে ছাড়া এই তিস্তা মহাপরিকল্পনা আগাচ্ছে না। যে মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে আমার 1000 কোটি টাকা হলে হয়, সেটার জন্য প্রতি বছর এই উত্তরবঙ্গের প্রায় 1 লক্ষ কোটি টাকার ক্ষতি করে এই খুনি শেখ হাসিনা। পদ্মা সেতু দক্ষিণবঙ্গের জন্য দরকার, আপনি করেন, সমস্যা নাই, কিন্তু একটা পদ্মা সেতুর জন্য আপনি প্রায় 35,000 কোটি টাকা খরচ করলেন। পদ্মা রেল প্রকল্পের জন্য আরো 40,000 কোটি টাকা খরচ করলেন। ওই পদ্মার উপরেই 2টা রাস্তার জন্য যদি 70 থেকে 75,000 কোটি টাকা লাগে, আমার এই পুরো উত্তরবঙ্গের রংপুরের মানুষের জন্য তিস্তা মহাপরিকল্পনার জন্য আপনার কি 1000 কোটি টাকা হয় না? বাংলাদেশের যারা মানুষ, এই উত্তরবঙ্গের আপনারা যারা আছেন আমার সামনে, আমার চাচা দাদার বয়স স্পেশালি আপনারা যারা আছেন, আপনাদের এই বিষয়গুলো এখন বুঝতে হবে। এই কাঁটাতারে আমার বোন ঝুলেছিল, 1 যুগ পার হয়ে গিয়েছে, আমার বোনের যে লাশ, সেই লাশ এখন আমাদের চোখের সামনে ভাসে। এই খুনি হাসিনা তার পরিবারের হত্যা নিয়ে গান গাইতে গাইতে এদেশের মানুষকে ত্যক্ত বিরক্ত করে ফেলেছে। তার পরিবারের মানুষগুলো মানুষ আর ফেলানি মানুষ না, গোপালগঞ্জের মানুষ মানুষ, কুড়িগ্রামের মানুষ মানুষ না। এই বাংলাদেশে এতদিন ধরে এই কাজগুলো এই খুনি হাসিনা করেছে, এবং এগুলো করার জন্য আমার আপনার মতো এই গ্রামের অনেককেই ব্যবহার করেছে। এই গ্রামেরই, এই উপজেলার, এই জেলার এরকম অনেক দাস রয়েছে, দালাল রয়েছে, যারা খুনি হাসিনার এই এজেন্ডাগুলো বাস্তবায়ন করেছে। সময় হচ্ছে, খুনি হাসিনা পালিয়েছে, তার এই এজেন্টগুলো কিন্তু এখনো পালায়নি, ঘাপটি মেরে আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায় এখনো লিয়াজু শুরু করেছে। এই দালালদেরকে আর জায়গা দেওয়া যাবে না, ওদের রক্তে দালালি। ওই দালালি বন্ধ করতে হলে শরীর থেকে পুরো রক্ত বের করতে হবে, সেটা তো সম্ভব না। তাহলে ওই যেই রক্তে দালালি, সেই রক্তের সেই দালালকে আর বাংলাদেশের রাজনীতিতে জায়গা দেওয়া যাবে না। আমরা একটা কথা স্পষ্ট বলি, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নের বাইরে রাখবো না।
এই অন্তর্বর্তীকালীন সরকার যে কিছুদিন আছে তাদেরকে আমরা অনেক দায়িত্ব চাপিয়ে দেই বা দেওয়ার চেষ্টা করি, সমস্যা নেই। তারপরে যারা নির্বাচিত হয়ে আসবে তাদেরকেও মাথা উঁচু করে এই প্রশ্নগুলো করতে হবে। এখন সাংবাদিক ভাই থেকে শুরু করে জনগণ, অফিসার থেকে আমলা, সবাই তার জায়গা থেকে প্রশ্ন করে, কিন্তু যখনই কোন একটা ক্ষমতাসীন দল ক্ষমতায় আসে তখনই সবাই ঘাপটি মেরে যায়। তখন যদি ঘাপটি মেরে যান আবার নতুন করে শেখ হাসিনা তৈরি হবে, নামটা অন্য কিছু হবে, চেহারাটা আরেক রকম হবে, স্লোগানগুলো আরেক রকম হবে, আরেকটা নতুন নতুন শব্দ দেখাবে। তার ডিজিটাল আর স্মার্ট বাংলাদেশের জায়গায় আরেকজনের আরেক বাংলাদেশ হবে, কিন্তু কাজ কামগুলা ওই খুনি হাসিনার মতোই হবে। এই জন্য নিজেদের জায়গা থেকে আমাদেরকে সাবধান হতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আমার বোন ফেলানি না, আগামীর বাংলাদেশের যত এমন ফেলানি হবে কারোরই বিচার হবে না যদি আমরা আমাদের জায়গা থেকে না ঠিক হই। আমরা এখন বাজারে গিয়ে সিন্ডিকেট যদি চালাই, আমরা আমাদের জায়গা থেকে যদি কোন একটা জায়গায় গিয়ে চাঁদাবাজি করি, আমরা যদি আমাদের জায়গা থেকে ঘুষ দেই, ঘুষ খাই, আমরা যদি আমাদের জায়গা থেকে কোন এক অন্যায়কারীকে সহযোগিতা করি, তাইলে এই অন্যায় শেষ হবে না। আপনাদেরকে একটা কথা বলি, নির্বাচনের আগে যে আপনার পকেটে 1000 টাকা ঢুকিয়ে দিয়ে বলে ভোটটা আমাকে দিস, সে আপনার সবচেয়ে বড় শত্রু। সে ওই 1000 টাকা দিয়ে আপনার 5 বছরের মুখটা বন্ধ করে দেয়। সে ওই 1000 টাকা দিয়ে পরের 5 বছর আপনার পকেট থেকে লাখ লাখ টাকা বের করার পথ করে দেয়। একটা জিনিস মনে রাখবেন, এই টাকা আপনার গণতান্ত্রিক যে ভোটাধিকার, সেই ভোটাধিকার কেড়ে নেয়ার যেমনি ভাবে খুনি হাসিনা কেড়ে নিয়েছিল, তেমনি ভাবে কেড়ে নেয়ার আরেকটা পথ। ওই টাকা তার মুখের পরে ছুঁড়ে মারবেন, বলবেন টাকার দরকার নাই, যেদিন যেটা মনে হবে ওইটার জন্য প্রশ্ন করব, যদি উত্তর না দিতে পারিস পরের বার তোকেও খুনি হাসিনার মতো ছড়িয়ে মারবো। আমাদেরকে এই তরুণ প্রজন্মকে, আগামীর বাংলাদেশে আমরা যারা নাগরিক, আমাদের এখন চিন্তা ভাবনার পরিবর্তন করতে হবে, আমাদের আচার আচরণের পরিবর্তন করতে হবে, আমাদের স্লোগানের পরিবর্তন করতে হবে। আর দলকানা হওয়া যাবে না, মার্কা দেখে আর ভোট দেওয়া যাবে না। অনেকে বলে যে আজকে তো ফেরারির এখানে আসছি, এটার সাথে ওইটার সম্পর্ক কি? ওইটার সম্পর্কই সবচেয়ে বেশি, কারণ ওইটার মধ্য দিয়ে হয় আপনি একজন যোগ্য মানুষকে নির্বাচিত করবেন যে এমন কোন ঘটনা ঘটতে দিবে না, কিংবা ঘটে গেলে তার বিচার নিশ্চিত করবে, অথবা এমন একজনকে ভোট দিবেন যেই অযোগ্যর কাছে আপনি আগামী 5 বছরের জন্য জিম্মি হয়ে যাবেন। তো সারা জীবনে ওই গুরুত্বপূর্ণ সময় যে একটা অধিকার আপনারা পান, দয়া করে সেই অধিকারটা হারাবেন না। আমার সামনে যারা ইয়াং জেনারেশন আছেন, আপনারা 100 জন দাঁড়িয়েছিলেন, খুনি হাসিনার 1000 জন দোসর আপনাদের সামনে দাঁড়ানোর সাহস পায়নি। নতুন বাংলাদেশ, তরুণদের নেতৃত্ব অভ্যুত্থান হয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। যদি অস্বীকার করে সে একটা ভণ্ড। আমাদের সাথে অনেকে ছিল, বিন্দু মাত্র দ্বিমত নেই, কিন্তু নেতৃত্বে এই তরুণরাই ছিল। আগামীর বাংলাদেশের যে কোনো সাংবিধানিক প্রক্রিয়ায় যারা জনপ্রতিনিধি হবে, হোক ইউনিয়নের, উপজেলার, জেলার কিংবা সংসদের, আমরা তরুণদেরকে দেখতে চাই। ঐক্যবদ্ধ ভাবে আপনার ইউনিয়ন, উপজেলা, জেলায় সবচেয়ে ভালো মানুষ, যে পড়াশোনায় ভালো ছিল, আচার ব্যবহারে ভালো, মন মানসিকতায় ভালো, কখনো ধান্দাবাজি করেনি, খারাপ ব্যবহার করে না, ক্ষমতার ব্যবহার করে না, এমন একটা মানুষকে সামনে এগিয়ে দেন, পিছনে কয়েকশো তরুণ দাঁড়িয়ে যান, আপনাদেরকে কেউ আটকাতে পারবে না। যতদিন ওই ভালো মানুষদের হাতে, তরুণ প্রজন্মের হাতে আগামীর বাংলাদেশ থাকবে, আগামীর বাংলাদেশ কখনো পথ থেকে বিপথে যাবে না।
আমার যারা এখানে অগ্রজ রয়েছেন, সম্মানিত যারা আমার বাবার বয়সী, দাদার বয়সী আমার অগ্রজরা রয়েছেন, আপনারা সন্তান হিসেবে, নাতি হিসেবে আমাদের ভুল ধরিয়ে দিবেন, পরামর্শ দিবেন, সঠিক পথ দেখাবেন, অভিজ্ঞতাগুলো আমাদেরকে বলবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, বাবা এক সময় দায়িত্ব পালন করে, কিন্তু সময়ের পরিক্রমায় সন্তানদের সেই দায়িত্ব নিতে হয়। এখন সেই সময় এসেছে আপনাদেরকে আপনাদের এই সন্তানদের হাতে দায়িত্ব বুঝে দিতে হবে। তাহলে আগামীর বাংলাদেশে আমার অন্য কোন বোন, অন্য কোন ফেলানিকে ওই কাঁটাতারে ঝুলে থাকতে হবে না। কেউ যদি বিন্দু মাত্র চিন্তা করে, হোক বিএসএস নামে বা অন্য কোন নামে, ওই চিন্তা করার আগে এই তরুণ প্রজন্মের ঐক্যবদ্ধ স্লোগান, স্পিরিট তার বুকে কাঁপন ধরাবে, তার কলিজায় কম্পন তৈরি করবে। আজকে এই কুড়িগ্রাম থেকে এই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এবং আমার বোন ফেলানি সহ এই বাংলাদেশ অন্যায় ভাবে হওয়া সকল হত্যার বিচারের দাবি জানিয়ে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনাদের সাথে আমাদের